প্রথমে যদি একটু জানতে চাই যে আসক্তি আসলে কি, মাদকাসক্তি জায়গাটাতে আসলে আমরা পরে আসছি, আসক্তি কি বা আসক্তি কেন হয়? ধন্যবাদ আরটিভিকে এবং আপনাকেও। খুব সময়োপযোগী এবং আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে মাদকের যে ভয়াবহতার বিষয়। তো আসলে মাদক নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো মাদক এবং আসক্তি। আসক্তি যে প্রশ্নটা আপনি করলেন, আসক্তি কি? মাদকের সাথে আসক্তি শব্দটা জড়িয়ে আছে, কিন্তু আসক্তি কিন্তু শুধু মাদকের সাথে না, যে কোনো বিষয়েরই আসক্তি হতে পারে আমাদের। আসক্তি এক ধরনের, এটাকে বলা হয় মানুষ মনো এবং শারীরিক, যেটা বলা হয় ইংরেজিতে বলা হয় নিউরো সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল একটা অবস্থা, যেখানে একটা ব্যক্তি কোনো একটা বিষয় একই জিনিস পাওয়ার জন্য, করার জন্য তার মধ্যে একটা তীব্র তাড়না হয় এবং বারবার সেটা করতে তার মধ্যে একটা তাড়না কাজ করে। এই মূলত এটাকে আসক্তি বলা হয়, যে আমি ওটা না করা পর্যন্ত আমি শারীরিকভাবে, মানসিকভাবে কোনোভাবে আমি শান্তি পাবো না, এবং করার পরে বা ওই জিনিসটা নেয়ার পরে আমি একটা সাময়িক একটা শান্তি পাবো। সেই যে করার যে তীব্র আকাঙ্ক্ষা এবং না করতে পারার যে অস্বস্তি এবং বারবার করার যে প্রবণতা, সেটাকে আসলে আসক্তি বলা হয়। আসক্তির ভাইয়া অনেক রকম টাইপস আপনি বললেন, আমরা আসলে এখন দেখি ইন্টারনেট আসক্তি থেকে শুরু করে বিভিন্ন রকম আসক্তি আসলে আছে। সবচেয়ে বেশি কোন আসক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি? এটা খুবই কঠিন প্রশ্ন, কারণ আসক্তি আপনি যেটা নিজেও বললেন যে এখন আমরা দেখছি ইন্টারনেট আসক্তি, এবং ইন্টারনেটের মধ্যেও আবার ভাগ হয়ে গেছে। আপনি যদি বলেন যে পর্নো আসক্তি, আপনি যদি বলেন টিকটক আসক্তি, আপনি যদি বলেন যে সোশ্যাল মিডিয়ায় সারাদিন থাকার আসক্তি। এখন মাদকের আসক্তিটা যেমন সবচেয়ে বেশি আমরা জানি, যদিও এটা নিয়ে কথা খুব বেশি হয় না, কিন্তু আমরা আবার এটার সাফারিংসটা বেশি। সো এখন বাংলাদেশে একটা আসক্তি বেড়ে গেছে এটা বলা খুব কঠিন, তবে বিভিন্ন ধরনের আসক্তির মধ্যে মাদক এবং ইন্টারনেট, এই দুটো আমরা সবচেয়ে বেশি দেখছি বর্তমানে। অভ্যাস এবং আসক্তি এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি করে করব? খুব চমৎকার একটা প্রশ্ন। আসলে অভ্যাস যেটা আমরা বলি যে এটা একটা আচরণগত বিষয়, এটার কোনো আপনার করার জন্য তীব্র আকাঙ্ক্ষা, তাড়না, বা এটা না করতে পারলে কোনো শারীরিক বা মানসিক কোনো একটা তীব্র তাড়না বা অস্বস্তি আমরা ফিল করি না। অভ্যাস বিষয়টাই হলো হঠাৎ করে, বা এটা আমার মনের মধ্যে আসলো, আমার এটা নিয়ে আমি করছি, ভালো লাগছে করছি, ভালো লাগছে না করছি না। কিন্তু আসক্তি বিষয়টা হলো আমাকে করতেই হয়। যেমন আমার চায়ের যদি অ্যাডিকশন থাকে, আমি যদি বলি টি, আমাদের সামনেও চা আছে, এখন আমার যদি চায়ের আসক্তি থাকে, আমি কিন্তু বারবার, এখন আমি দেখার পর থেকে কিন্তু এটার প্রতি আমার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করবে, এবং আমার এটা পাওয়ার জন্য একটা ভিতর থেকে আকাঙ্ক্ষা এবং ভিতরে একটা অস্বস্তি। দেখা গেলো সকাল থেকে আমি চা খাই নাই, না নেওয়া পর্যন্ত আমি হয়তো আপনার সাথে খুব সুন্দর করে কথা এগিয়েও নিতে পারবো না। সো বিষয়টা হলো এখানে। সো অভ্যাস একটা আচরণগত বিষয়, আর আসক্তিটার সাথে শরীর, মন এবং আমাদের নিউরোলজি যেটা বলি আমরা, এর একটা কম্বিনেশন, একটা এটার মধ্যে একটা যোগসূত্র আছে। একটা তথ্য আপনার মাধ্যমে দিয়ে দিই দর্শক বা যারা আছেন এখানে, যে বা যারা দেখছেন, বা এটা হচ্ছে যে আসক্তি কিন্তু কোনো চারিত্রিক স্খলন বলি আমরা যেটা, যে ক্যারেক্টার ফ্ল, আসলে সেটা না। এটা নিয়ে আমাদের দেশে অনেক মানুষের মধ্যে একটা ভুল ব্যাপার আছে, যে যিনি আসক্ত এটা তার চারিত্রিক একটা দোষ, বাট এটা চারিত্রিক না, এটার সাথে তার শরীর, মন এবং মস্তিষ্কের একটা যোগসূত্র আছে। এই জায়গাটা ব্যক্তি কখনোই ইচ্ছা করে না। যিনি আসক্ত বা যিনি অ্যাডিক্টেড, যে কোনো বিষয় হোক, সেটা সে ইচ্ছা করে করে না, সেটা করতে তাকে বাধ্য হতে হয়, তার এটার সাথে তার মানসিক এবং শরীরের একটা যোগসূত্র আছে বলে। তার মানে এটা একটা রোগ বলছি, কারণ রোগ তো আসলে জি। সেই ক্ষেত্রে একটু যদি জানতে চাই যে মাদকাসক্তির ভয়াবহতা তো আসলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজের মাঝে, এবং এটা সারা বিশ্বেই এখন মাদকাসক্তিটা অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জায়গাটা যদি একটু বলেন, এবং কোন কোন মাদক সবচেয়ে বেশি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাজের অভিজ্ঞতার জায়গা থেকে? সারা বিশ্বে আপনি, এটা আমরা সবাই জানি যে মাদক এখন ভয়াবহ, এবং সবচেয়ে বড় কথা যে তরুণ যাদেরকে বলা হয়, যে 16 থেকে 23 যে বয়সটা, এবং এই বয়সে সবচেয়ে বেশি মাদক গ্রহণ করে। এবং আমাদের দেশের ডিপার্টমেন্ট অফ নার্কোটিক কন্ট্রোলস বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপনি যদি ডেটা চেক করেন, দেখবেন যে এখানে সবচেয়ে বেশি 16 থেকে 21, 23 এবং 30-এর মধ্যে ম্যাক্সিমাম মাদকাসক্ত এই বয়সটার মধ্যেই পাওয়া যায়। একদম তরুণ সমাজ, তরুণ, এবং অলমোস্ট 80% আপনি পাবেন এই গ্রুপের মধ্যে, এবং এটা ডেটা আছে। এখন
এই গ্রুপটা সবচেয়ে বেশি ভালনারেবল। এখন কি মাদক, এখন আমরা প্রায় পত্রিকায় দেখি আমাদের মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মানে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তারা নতুন নতুন মাদক আমাদেরকেও পরিচয় করিয়ে দিচ্ছেন। কিভাবে? যে পাচার করতে গিয়ে বা খেতে গিয়ে ধরা পড়ছে, যে আমরা দেখছি আইসের কথা দেখছি, আমরা দেখছি তো ইয়াবা তো একদম কমন হয়ে গেছে আমাদের, ক্রিস্টাল মেথ, এলএসডি তো আমরা কমন, যেগুলো আসলে আমরা বলি যে খুবই মানে এক্সপেন্সিভ ড্রাগ, যেগুলি আসলে আমাদের দেশে মানে এখন দেখা যায় এগুলি বানানোর মতো অবস্থা, অনেকে এটি বানাচ্ছে। সো খুবই ভয়াবহ মাদক, কারণ ক্রিস্টাল মেথ বলেন, আইস বলেন, এলএসডি বলেন, এক্সটেসি বলেন, এরকম আরও অনেক ধরনের মাদক এখন আমরা বেশি দেখছি। ইয়াবা, হেরোইন, গাঁজা, এটা এখন আমাদের দেশে একটা কমন। কিছুদিন আগেও ইয়াবা ছিল সবচেয়ে প্রচলিত, কিন্তু এখন আমরা দেখছি যে অনেক সিনথেসাইজ ড্রাগ, যেটাকে প্রসেস করে তৈরি করা হয়। সো এই ড্রাগগুলা কিন্তু এখন বেশি দেখছি। এখন আজকে আমিও জানি না কি কি ড্রাগ নতুন নতুন আসতেছে, বা যারা মাদক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারাও নতুন করে পরিচিত হচ্ছেন এই মাদকগুলোর সাথে। সো এটা একটা খুবই ভয়াবহ অবস্থা। একদমই তাই। এই ক্ষেত্রে আমরা মাদকাসক্তির বৃদ্ধির কারণগুলো আসলে কি হতে পারে? এটা খুবই জরুরি একটা বিষয়। আসলে দর্শক যারা আছেন তাদের জন্য আসলে মাদকাসক্ত কেন হয় একটা মানুষ, এর অনেক কারণ থাকে। আমরা বলি যে কোনো কিছু ঘটার পেছনে একটা সোশিও ইকোনমিক্যাল যে বিষয়গুলো থাকে, আমরা বলি সাইকো সোশ্যাল বিষয়গুলো থাকে। তো এখানে অনেক কারণে হয়। তো বড়োভাবে অনেক রিসার্চ ফাইন্ডিংস যেগুলো আছে আমাদের দেশে, আমরা দেখেছি যে একটা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে অনেকে মাদক নেয়, কেউ হচ্ছে তার ব্যক্তিগত যে ব্যর্থতা, কষ্ট, ব্যথা, বেদনা ভোলার জন্য সে মাদক নেয় বা মেনে নিতে পারে না। কেউ হচ্ছে আনন্দের জন্য নেয়, বিনোদনের জন্য নেয়। কেউ হচ্ছে মডেলিং, আমরা এটা একটু দর্শককে আমি জানাতে চাই যে মডেলিং, যে তার মানে অনেক যারা টিভিতে বা সিনেমায় বা ইন্টারনেটে অনেকে ভিডিও তৈরি করে দিচ্ছে, দেখা যায় যে তার পছন্দের কোনো নায়ক বা কোনো ব্যক্তিত্ব যিনি খাচ্ছেন, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। সো আমরা দেখেছি মডেলিং থেকে অনেকে, সিনেমাতে আমরা দেখে থাকি প্রায়, যেটাকে খুব গ্লোরিফাই করা হয়, যে কষ্ট পেলে, ব্যথা পেলে বা হচ্ছে কোনো ব্যর্থতা হলেই মদ খেতে হয় বা মদ খায় সে। সো রোল মডেল থেকেও অনেক সময় মানুষ নেয়। এবং পারিবারিক অশান্তি তো আমরা জানি, এবং অ্যাভেলেবিলিটি অফ ড্রাগস, এটার কারণেও এখন মাদকটা নেয়াটা বেড়ে গেছে, যে চাইলেই পাচ্ছে, এটাও একটা কারণ। যাদের আসলে কৌতূহল থেকে আসলে করে, তারা কি কখনো মানে চিকিৎসার ধাপে আসতে পারে, বা তাদেরকে কি করে আসলে পরবর্তীতে নিয়ে আসা যায়? আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি যে আপনি আসক্তির যে প্রশ্নটা করেছিলেন, এই ব্যাপারে দর্শকদের একটু জানাতে চাই, এবং ওটার সাথে আপনার এই উত্তরটা, আসক্তি কিন্তু একদিনে হয় না। এই যে আপনি বললেন কৌতূহল, আসক্তির যে পর্যায়গুলো আছে বিশ্বব্যাপী সায়েন্টিফিক্যালি যে পর্যায়গুলো বলেছে, সেখানে প্রথমটাই আছে হচ্ছে কৌতূহল। এই কৌতূহল থেকে অনেকে শুরু করে যে দেখি না কি। তার পরের ধাপ হচ্ছে অকেশনাল, যে অকেশনালি সে খায়। এই যে খাচ্ছে, এই যে কৌতূহল থেকে খাচ্ছে, অকেশনালি খাচ্ছে, এটা খেয়ে তার বডিতে কিন্তু দ্রুত এটা মিশে যাচ্ছে। এটা সবাইকে জানিয়ে রাখি যে উইদিন অনেক, বিশেষ করে আমি যে সিগারেট খাই, আপনি হয়তো শুনলে অবাক হবেন, এর যে ধোঁয়াটা 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদের ব্লাডে মিশে যায় এবং এটা ব্রেনে চলে যায়। সো মাদক এখন যেহেতু বলা হয় এটা একটা ব্রেন ডিজিজ, এবং সেক্ষেত্রে যে আপনি আসক্তির কথা বললেন, সে আমি যে খেলাম, প্রথমে খেলাম মজা করে, তারপরে মাঝে মাঝে খেলাম, এরপরে নিয়মিত রেগুলার ইউজ করছি। কেন করছি? এর কিন্তু একটা সিকোয়েন্স আছে। এই যে আমি খাচ্ছি, এটা কিন্তু আমার বডিতে গিয়ে আমার শরীর, মন, মস্তিষ্ক সব জায়গায় প্রভাব ফেলছে এই কেমিক্যালটা। দ্যাট মিনস কি হচ্ছে, ওই যে আমি বলছিলাম যে আমার মধ্যে একটা তাড়না তৈরি হয়, এবং শেষ পর্যায়টা হচ্ছে আসক্তি। পরে যেটা হয়, তাকে নিতে হয়, কারণ তার বডিতে এই যে সে আনন্দ করে মজা করে যে খেয়েছে, খেতে খেতে এখন একটা পর্যায়ে এসে তার আসক্তিটা ডেভেলপ করে, তখন তাকে মাদকটা নিতে হয়। এই পুরো জিনিসটা কিন্তু একটা সিকোয়েন্স আছে। এখন অনেকেই বলে আমি তো মাঝে মাঝে খাই, আমরা অনেক ক্লায়েন্টের সাথে যখন কাজ করি বলে আমি তো রেগুলার খাই না, আমি তো সোশ্যাল। এখন বিষয়টা হলো, আমিও যদি আজকে থেকে আমি খাওয়া শুরু করি, কত বছর লাগবে আমার পুরোপুরি অ্যাডিক্টেড হতে, ডিপেন্ড করতেছে আমি কি পরিমাণ খাচ্ছি, কতটুকু খাচ্ছি, হ্যাঁ কতটুকু তার উপর। কিন্তু এটা একসময় আমাকে অ্যাডিক্টেড করবে, কারণ এটার সাথে আমার
শারীরিক এবং মানসিক একটা যোগসূত্র আছে কেমিক্যালটার। জি, মাদকাসক্তি আসলে আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে বা সাইকোলজিক্যালি কি এফেক্ট আসলে পড়ে, প্রভাব? এক কথায় যদি বলি যে এই যে আমরা যে কথা বলছি, এই যে হাত নাড়াচ্ছি, কথা বলছি, হাসছি, আমরা চিন্তা করে কথা বলছি, এই সব কিছু কে করছে? আমাদের ব্রেন। ব্রেন হচ্ছে আমার পুরো বডিকে আমাদেরকে চালায়। মাদক যে কাজটা করে, মাদকের যে কেমিক্যালগুলো আছে, সেটা আপনি যে মাদকের কথাই বলেন না কেন, এই কেমিক্যালটা আমাদের রক্তের সাথে মিশে ব্রেইনে চলে যায়। এবং ব্রেইন কিন্তু যে আমি বলছিলাম যে আমাদের হার্টবিট থেকে শুরু করে, নিঃশ্বাস থেকে শুরু করে আবার পুরো যে কার্যকলাপগুলো আছে, এগুলো যে চলছে, এই প্রতিটা জায়গায় এর প্রভাব পড়ে। এবং একটা তথ্য, সেটা হচ্ছে আমাদের ব্রেইনে একটা জায়গায় রিওয়ার্ড সার্কিট বলা হয়, যেখানে গিয়ে মজাগুলো আটকে থাকে। এটা ব্রেনের একটা পার্ট আছে, সেখানে ওই মজাটা যায়। এখন আপনি যে বলছেন যে এটা প্রভাব, পুরো ব্রেনকে আসলে মাদকের যে কেমিক্যালগুলো আছে গিয়ে পুরো ব্রেনে এই প্রভাবটা পড়ে। যার ফলে কি হয়, আপনি দেখবেন যিনি মাদকাসক্ত ব্যক্তি ছিলেন, আপনার আশেপাশে যদি দেখেন বা আপনি যদি এরকম কোনো রোগী দেখেন, তার কেয়ার গিভারের সাথে কথা বলেন, যে এই মানুষটা এরকম ছিল না, সে এখন নির্দ্বিধায় অবিবেচকের মতো কাজ করে, সে যা খুশি তা করে, তার আচরণের উপর তার নিয়ন্ত্রণ নাই, তার মেজাজের উপর তার নিয়ন্ত্রণের কারণ হচ্ছে এই যে কেমিক্যালটা গিয়ে তার ব্রেইনে, তার মস্তিষ্কের যে পার্টগুলো আমাদের সুস্থভাবে তাকে বেঁচে থাকতে সাহায্য, সেই জায়গাগুলো দখল করে নিয়েছে, আস্তে আস্তে ড্যামেজ করে দিচ্ছে, যার কারণে তার আর আগের পর্যায়ে থাকছে না। এবং মস্তিষ্কের এই ক্ষতির কারণেই একটা মানুষ বারবার মাদক নেয় এবং মাদক থেকে সে বের হতে পারে না। প্যারেন্টসরা আসলে কি করে বুঝবে যে তার সন্তান আসলে মাদকাসক্ত হয়ে পড়েছে? কারণ অনেকেই আসলে বলে যে আমি তো চোখের সামনে দেখতে পাই না যে ও কিছু নিচ্ছে, বা আমরা তো আসলে এগুলো চিনি না বা বুঝি না। তো সেই জায়গা থেকে কোন কোন আচরণগত পরিবর্তন বা কি পরিবর্তন আসলে দেখা যায়? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং আমি মনে করি দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন, এটা একটু মনে রাখা দরকার। কারণ আমরা দেখেছি যে মাদক নিয়ে বাবা মা অনেক বেশি ওরিড থাকে, অনেক বেশি দুশ্চিন্তা করে, অনেক বেশি সতর্ক থাকে এবং হতাশও হয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তার সন্তান মাদকাসক্ত কিনা, এইটা অনেক সময় বুঝতে তারা ভুল করেন। তারা শুধু কিছু মাদকের বিষয় জানেন, কিন্তু তার সন্তান আসক্ত কিনা এই বিষয়ে জানার জন্য তাকে সবচেয়ে বেশি দরকার সন্তানকে অবজার্ভ করতে হবে, আমরা যেটা বলি পর্যবেক্ষণ, বা দেখা যে তার সন্তান দিন দিন তার সন্তানের মধ্যে আচরণগত পরিবর্তন আসছে কিনা। যেমন সে প্রতিদিন আগে একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতো, এখন আর সেটা নাই, তার ঘুমের টাইম চেঞ্জ হয়ে গেছে, তার মেজাজে চেঞ্জ আসছে, এখন আগের মতো আর তার মেজাজটা নেই, খিটখিটে হয়ে গেছে বা বিরক্তি প্রকাশ করে অল্পতেই রেগে যাচ্ছে বা নিশ্চুপ হয়ে যাচ্ছে, একদমই নাম বলি আমরা যেটা, নাম হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তার লাইফস্টাইলে যে চেঞ্জ, বাসায় আসার সময়, বের হওয়ার সময়, খাওয়ার সময়, গোসলের সময় ঠিক ঠিকানা নাই। আরেকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে মাদক কিনতে তো আসলে পয়সা লাগে, টাকা লাগে, সেটারও ডিমান্ড অনেক সময় বেড়ে যায়। দেখা যায় যে বাসায় যদি বাবা মার যদি জানে বাবা মার কাছে অ্যাভেলেবেল টাকা আছে, চাইলেই পাওয়া যায়, তারা কিন্তু আগে 100 টাকা নিত, এখন সে 500 টাকা ডিমান্ড করে এবং দিতেই হয়। এই যে জায়গাগুলো, এগুলো ইন্ডিকেটর। তাছাড়াও তার বায়োলজিক্যাল কিছু, যে চোখের নিচে কোনো কালি পড়ছে কিনা, তার শুকিয়ে যাচ্ছে কিনা, তার মধ্যে তারপরে আমরা স্মেলের, যেমন ইয়াবা অনেক ধরনের ফ্লেভারের তৈরি হয়, হ্যাঁ, চকলেট বা এরকম আমরা জানি। তো দেখা গেল বাসায় আসার পরে বাথরুম থেকে বের হলে এরকম কোনো স্মেল আসে কিনা, মাঝে মাঝে তার ঘর থেকে কোনো ফয়েল পেপার বলি, সিগারেটের যে ফয়েল পেপার, তারপরে কোনো বিড়ি সিগারেট বা গাজার যে এগুলি পাওয়া যায় কিনা। আসলে এই সবগুলা জিনিস তাকে অ্যাটলিস্ট হেল্প করতে পারে তার সন্তানকে মাদকে ঝুঁকে গেছে কিনা এটা বুঝতে। এবং আমরা তো দেখতে পাই সাথে নতুন বন্ধু বান্ধব আসলে অ্যাড হয়, হ্যাঁ, যে আইসোলেট করে ফেলে, নতুন নতুন বন্ধু যারা আগে ছিল না এখন যুক্ত হয়েছে, এবং বন্ধুদের সাথে থাকতেই সে বেশি পছন্দ করে, এবং এই বন্ধুদের যখনই ডাকে তাকে বাইরে। এবং এই আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, একটা নির্দিষ্ট সময় বাইরে যাওয়ার প্রবণতা। কারণ ওই যে আমরা বলছিলাম আসক্তি, সো আমরা ইংরেজিতে উইথড্রল বলে একটা, যিনি মাদক নেন তার মধ্যে একটা উইথড্রল তৈরি হয় একটা সময়, না নিতে পারলে দেখা যায় তার উইথড্রল টাইমটা সকালে, বিকালে, রাতে কখন হবে আমরা, কিন্তু ওই টাইমগুলো সে বাইরে যেতে চায়। যে বাবা মাকে এটাও খেয়াল রাখতে হবে যে সে একটা নির্দিষ্ট টাইম হলে বাইরে যাওয়ার জন্য অসম্ভবভাবে উদ্গ্রীব হয় কিনা,
এক্সাইটেড হয় কিনা, এটাও আসলে একটা ইন্ডিকেটর। আসলে বাবা মা বা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা কত নতুন নতুন মাদক আসছে এটা আসলে জরুরি না। এটা জানতে হবে আমাদের চিকিৎসার ক্ষেত্রে যারা এই বিষয়ে প্রফেশনাল আছেন, যারা মাদক বিষয়ক চিকিৎসা করছেন, তাদের এটা জানা দরকার। এই জন্য কারণ চিকিৎসায় এই নতুন মাদকগুলো সম্পর্কে জানা প্রয়োজন। কিন্তু বাবা মাকে তার চেয়েও বেশি জানতে হবে তার সন্তানকে, তার সন্তানের আচরণ ঠিক আছে কিনা, পরিবর্তিত হচ্ছে কিনা, তার এই জিনিসগুলা মানে শারীরিক মানসিক আচরণগত যে পরিবর্তনগুলো আসছে সেগুলো বেশি খেয়াল করতে হবে। কারণ নতুন নতুন অনেক মাদক আসে, আমরা তো সব মাদক জানি না, চিনি না। এই যে আমরা কথা বলছি কি কি মাদক এখন অনেকে নিচ্ছে, আমরা জানবো না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার জানতে হবে আমার সন্তানটা মাদকে ঢুকে গেছে কিনা, কোন মাদক খেয়েছে এটা পরের বিষয়। কিন্তু মাদকের এফেক্ট মোটামুটি সবগুলোরই একই রকম, কাছাকাছি। কিন্তু আপনি যে মাদকই খান আপনি একটা পরিবর্তন চোখে পড়বে। আমি যদি আজকে মানে কোনো ধরনের মাদক নিয়ে আসি বা যিনি, আপনি একটা কিছু চেঞ্জ দেখবেন, এটা হবেই চেঞ্জ। হয়তো এটা কতদিন খেয়েছেন, কতটুকু খেয়েছেন এটার উপর একটা মানে নির্ভর করে, কিন্তু কিছু চেঞ্জ আসে। তো বাবা মাকে ওই জায়গাগুলো একটু খেয়াল, এই জন্য একদম সন্তানের থেকে চোখ ফিরিয়ে আমি আমার পয়সা ইনকাম, আমার ডেইলি আমি বাজার, আমি ঘর দুয়ারে সময় দিচ্ছি, তাকে খেয়াল করছি না, সেটা আসলে একটু ঝুঁকিপূর্ণ। সেই জন্য আপনার প্রশ্ন অনুযায়ী এতটুকু বলবো যে এই লক্ষণগুলো যদি আপনারা একটু খেয়াল করেন বাচ্চার, তার জন্য উপকার হবে এবং আপনাদের জন্য উপকার। একদমই। তার মানে সুতরাং সচেতনতার জায়গাটা পরিবার থেকেই আসলে শুরু করতে হবে। অবশ্যই। এই ক্ষেত্রে ভাই আমরা প্রায় সময় দেখতে পাই যে পরিবার আসলে বুঝতে পারছে তার সন্তান মাদকাসক্ত, কিন্তু ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে অনেক সময় দেরি করে ফেলে, বা ভাবে যে ঠিক আছে কিছুদিন করি বা বিয়ে দিয়ে দেই বা দেশের বাইরে পাঠিয়ে দিই, বিভিন্ন রকম স্টিগমাও কিন্তু আমাদের এখানে আসলে কাজ করে। তো সেই ক্ষেত্রে আসলে চিকিৎসার ধাপগুলো কেমন হয় এবং চিকিৎসাতে নিয়ে আনতে পারে কি করে আসলে বাবা মা সন্তানকে? এই যে চিকিৎসার বিষয় আপনি যেটা বললেন, আমাদের দেশের সবচেয়ে বড় বিষয় হলো যে স্টিগমা, সামাজিক যে একটা স্টিগমার কথা আমরা বলি, যে আমার পরিবারেও যদি আমার কোনো ভাই বা বোন যদি আজকে মাদকাসক্ত হয়, দেখা যায় যে আমরা নিয়ে এটা কথা বলি না, চুপচাপ এটা নিয়ে তার সাথে কথা বলি, তাকে ম্যানেজ করার চেষ্টা করি, তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমি কোনো চিকিৎসায় নেই না। কারণ যদি মানুষ জানে, যদি আত্মীয় স্বজন জানে, তাহলে কি হবে? এই জায়গাগুলা আসলে ভাঙতে হবে। প্রথম কথা হইল মাদক বর্তমানে এটার সাথে শরীর এবং ওই মনের একটা সম্পর্ক আছে। সো এখানে যে ড্যামেজগুলো হয় সেটা আপনি বুঝিয়ে শেষ করতে পারবেন না। এটাকে শুধুমাত্র তাকে কিছু তথ্য দিয়ে মেরে বকে মানে বুঝিয়ে আপনি পারবেন না। সেজন্য প্রথম কথা হলো তাকে চিকিৎসা আনতে হবে। এখন এটার সত্য একটা চ্যালেঞ্জ আমরা দেখি যে যিনি মাদক গ্রহণ করেন উনি এটাকে সমস্যা মনে করেন না এবং উনি চিকিৎসা আসতেও চায় না। তো সেই ক্ষেত্রে ধাপ যদি আমরা বলি, প্রথমত হচ্ছে যে পরিবর্তন, এটা চিকিৎসার চেয়ে আমরা আগে বলি যে পরিবর্তনের কিছু ধাপ আছে। তো যারা একদমই ডিনায়াল থাকে যে আমি চিকিৎসা করব না, তাকে তথ্য দিয়ে যাওয়া, তাকে তথ্য দেয়া, তাকে বোঝানো। যদি দেখা যায় একদমই ম্যানেজ করা না যায়, আমাদের দেশে মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধীনে প্রাইভেটে বিভিন্ন ধরনের ড্রাগ ট্রিটমেন্ট সেন্টার আছে, অনেক পেশাদার আছেন, তাদের সহযোগিতা নিয়ে যেটা করতে হয় তাদেরকে চিকিৎসা ইনভলভ করতে হয়। সেটা আপনি বাসায় রেখে করেন, আপনি যেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার বা সেখানে নিয়ে করেন, একজন প্রফেশনালের আন্ডারে রেখে তাকে যদি আপনি চিকিৎসাটা শুরু করেন, দেখা যায় ইয়েটা হয়। এখন এরকম চিকিৎসার অনেক ধাপের মধ্যে আপনি যেমন আমরা বলি যে রিহ্যাবিলিটেশন একটা আছে, ওষুধের মাধ্যমে চিকিৎসা আছে, বিভিন্ন ধরনের বিশ্বব্যাপী অনেক ধরনের চিকিৎসা আছে।